অন্তরঙ্গ আলোচনা মাননীয় শ্যাম বন্দ্যোপাধ্যায়ের সাথে, যিনি 5 দশকেরও অধিক কাল ধরে বাংলার সংস্কৃতি পীঠে অধিষ্ঠান করছেন নিরবচ্ছিন্নভাবে। মুখ্যত আবৃত্তি, শ্রুতি নাটক আর মঞ্চ নাটকে তাঁর স্বয়ং দীপ্তচারণ। এছাড়া নাট্য পরিচালনা ও চলচ্চিত্রাভিনয়েও তাঁর পারদর্শিতা বহুভাবে পরীক্ষিত। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগে স্নাতকোত্তর পাঠ্যপর্বে বিভাগীয় প্রধান, প্রবাদ প্রতিম নাট্য ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় শম্ভু মিত্রের প্রজ্ঞার আলোয় রবীন্দ্র বিখ্যার অপাবৃত উদ্ভাস। আর এই সম্যক প্রস্তুতি নিয়েই নিষ্ঠার চর্চার দুরূহ সোপান বেয়ে তাঁর শীর্ষে আরোহণ। কলকাতা তথা বাংলার সাংস্কৃতিক ক্ষেত্রে এক অনিন্দ সুন্দর পীঠস্থান বিভাব সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা এবং কর্ণধার শ্রদ্ধেয় শ্যাম বন্দ্যোপাধ্যায়। বিভাব সাংস্কৃতিক সংস্থার 46তম বর্ষপূর্তির সূচনা হয়েছে গত 15 জুন 2025 আড়িয়াদহ রাজগৃহে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অসংখ্য শুভানুধ্যায়ী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সক্রিয় উপস্থিতিতে। সেথায় উপস্থিত কিছু গুণী মানুষের ঐকান্তিক অনুরোধে এই আলোচনার আয়োজন। আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে নজরুল মঞ্চ দক্ষিণ কলকাতা, সেখানে প্রথম নজরুল জন্মোৎসবে আমি, প্রদীপ ঘোষ মহাশয় এবং তুলসী রায় এই তিনজন মিলে স্টেজে বসে আবৃত্তি করেছিলাম। এটা একটা আমাদের উল্লেখযোগ্য ঘটনা আমার জীবনের, আমি মনে করি। এবং প্রদীপ ঘোষ অপূর্ব মানুষ ছিলেন, যেরকম ভালো আবৃত্তি করতেন সেরকম মানুষ হিসেবেও খুব ভালো ছিলেন। এবং একই দিনে আমরা সরকারি কর্মচারী ছিলাম, একই দিনে আমরা চাকরি থেকে অবসর গ্রহণও করেছিলাম। খুব ভালো মানুষ। কতবার যে আমাদের বিভাব সাংস্কৃতিক সংস্থায় এসেছে, যতবার ডেকেছি ততবারই উনি এসেছেন, সহযোগিতা করেছেন। এবং আমাদের নাটক যখন করতাম, অভিনয় করতাম, উনি অভিনয় দেখতে আসতেন, নেমন্তন্ন করলেই চলে আসতেন। এই প্রদীপ ঘোষের বিশেষভাবে স্মরণ করছি। উনি কোভিড পিরিয়ডে আমাদের ছেড়ে চলে গেছেন, আমরা প্রত্যেকেই জানি। শেষ করি, আবৃত্তির কথা হচ্ছিল তো, আবৃত্তির একটা স্মরণীয় মুহূর্ত। তখন রবীন্দ্র সদনে কবিপক্ষে, সেটাও ওই 70-এর দশকে, হ্যাঁ, টিকিট কেটে তখন আবৃত্তি শুনতে আসতে হতো। আমি নিজেই টিকিট কেটে দেখেছি। এবং যখন আবৃত্তি শুনলাম তখন মনে হলো যে তো আমি যখন আবৃত্তি করি আমি তো পারি অনেক থেকে বেটার আমি করতে পারি বলে মনে হলো। নিজের ওপর একটা অর্জন করতে পারলাম, যে আস্থা অর্জন করে আমি সরাসরি যোগাযোগ করলাম। তখন দিলীপ চৌধুরী মহাশয় ওটা দেখতেন এবং শঙ্করবাবু পদবীটা উনি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ছিলেন। যোগাযোগ করলাম। তার আগে ওনাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল রবীন্দ্রভারতীতে যখন পড়তাম, কবিপক্ষে আমরা নাটক করতে এসেছিলাম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের পক্ষ থেকে। হ্যাঁ, সেখানে আমরা করেছিলাম। হচ্ছে দেবনারায়ণ গুপ্ত মহাশয় ছিলেন আমাদের, উনিও একটা নাট্যরূপ দিয়েছিলেন চোখের বাড়ি রবীন্দ্রনাথের। সেটা আমি মহেন্দ্রের ভূমিকায় অভিনয় করেছিলাম। বেশ ভালো মনে পড়ে গেল। এটা একটা ভালো, সেই থেকে ওনাদের পরিচয়। তো আমি বললাম যে আমি আবৃত্তি করতে চাই। বললো হ্যাঁ করতে চান, কিন্তু একটুখানি অডিশন দিতে হবে। তো আপনি অ্যাপ্লাই করুন, অডিশন দেবেন নিশ্চয়ই। তো ওনারা তো চিনতেনই, মুখটা চিনতেন খুব ভালোভাবে। তা আমি অডিশন দিলাম এবং 5টা স্কুল গেলাম। তারপরে আমি তো ওই রবীন্দ্র সদনে দেখেছি, মানে ওরকম। আর আমি তো মুখস্থ বলতাম, যদি আটকে যায় এরকম একটা ব্যাপারটা কোনোদিন মনে হয়নি। তো আমি মানে আমার মাস্টারমশাই আর আমরা একই দিনে পেয়েছিলাম কুমার রায় মহাশয়। আমাদের পড়াতেন রবীন্দ্রভারতীতে। তিনিও সেদিনকে আবৃত্তি করবেন, আমিও করবো একই দিনে। এবং আর একজন রাধারমণ ভট্টাচার্য মহাশয়, তিনি ওপেন করবেন, তিনিও এসেছেন। এছাড়াও সৌমিত্র চট্টোপাধ্যায় মহাশয়, তারপরে পরবর্তীকালে এসছেন উৎপল দত্ত, বিশ্বনাথন ইংলিশে করেছিলেন কর্ণকুন্তি, বেশ ভালো মনে আছে আমার। ওটা আমার দিনে ছিলেন না, পরের দিন ছিলেন, সেটা দেখতে এসেছিলেন। কিন্তু আমাদের দিনে রাধারমণ ভট্টাচার্য মহাশয়, কুমার রায় ছিলেন, তৃপ্তি মিত্র ছিলেন, এরা সব ছিলেন। আমি তো দেখি সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের পাশেই বসেছিলেন। তো ওনাদের তো প্রথমেই দেবে না, আমাদের প্রথমেই দিয়ে দিয়েছিলেন। আমি আরেকজনের কথা মনে পড়ছিল যে তিনি নেই এখন, খুব দেবদুলাল বন্দ্যোপাধ্যায়
আরেকজন ছিলেন অমিয় চট্টোপাধ্যায় মহাশয়। এবং আমি প্রথমেই প্রথমেই করলেন হচ্ছে অমিয় চট্টোপাধ্যায়, তারপরে আমি করেছিলাম, মনে পড়ছে বেশ করেছিলাম। টিকিট কেটে সব লোকে আবৃত্তি শুনতে আসতো তখন। এখনো কিন্তু সেই কবিপক্ষের ডাক পেয়ে আসছি সেই 79 থেকে। 79 কি? হ্যাঁ, 79 থেকেই পেয়ে আসছি। মানে এটা আমার বিরাট কৃতজ্ঞতা বোধ জানাতেই হবে রবীন্দ্র সদন কর্তৃপক্ষকে, যে কবিপক্ষে এখনো ওনারা আবৃত্তি করতে ডাকেন। এবছরও আশা করতেই পারি, যদি শরীর টরীর ঠিক থাকে নিশ্চয়ই করবো। আপনার নমস্কার।